সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইউনিটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হলো কত কেজি খাবারে কত কেজি মাছ আমরা উৎপাদন করব। এই বিষয়গুলো সম্পূর্ণ নির্ভর করে একটি চাষির নিজের ওনের উপরে। কারণ উনি মাছ চাষটাকে আসলে কিভাবে নিয়েছেন, মাছটাকে যদি উনি নেশা এবং পেশা দুইটাকে একসঙ্গে এবং কর্মযোগ্য হিসেবে নিয়ে থাকেন, তাহলে মাছ চাষ একটি ইন্ডাস্ট্রির মতো মনে করতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক মনিটর করতে হবে। যেমন আমাদের একটা পুকুরে আমরা ধরে নিলাম যে বর্তমান সময় আমরা পোনা সোর্সিং করছি কত, ছাড়ছি কত, আমরা সব মিলায় 1000 কেজি মাছ আমরা ছেড়েছি। এই 1000 কেজি মাছের যদি এভারেজ ওয়েট হাফ কেজির নিচে হয়, তাহলে আমাদের হাফ কেজি পার হওয়ার আগ পর্যন্ত 3 থেকে 4% খাবার আমাদের লাগবে। অর্থাৎ আমাদের যদি 1000 কেজি মাছ আমরা ছেড়ে থাকি, তাহলে আমরা যদি 4% খাবার দেই, তাহলে 1000 কেজি থেকে আমাদের অবশ্যই 40 কেজি খাবার প্রতিদিন লাগবে। এই 40 কেজি খাবার প্রতিদিন লাগার যে আমাদের চিন্তাটা আসলো, সেখানে কিন্তু আমাদের আরেকটা বিষয় ভাবতে হবে যে আমাদের পুকুরে যে খাবারগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে আমাদের তৈরি হচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এটা পৃথিবীর সবচাইতে দামি খাবার। যে খাবার পৃথিবীর কোনো বিজ্ঞানী তৈরি করতে পারবে না, সেটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত আমাদের খাবার তৈরি হচ্ছে। সেই খাবারটা আবার যখন পুকুরে আমাদের সোর্সিংটা বাড়বে, তখন কিন্তু আমাদের এই 2-4 দিন আমাদের 4%-এর জায়গায় 3%, 2%, আমাদের 1% কোনো দিন বন্ধ রাখা, এরকমও কিন্তু আমাদেরকে করতে হতে পারে। কিন্তু আমরা 4% যে আমাদের ফিক্সড, সেটা না। আমার পুকুরে পর্যাপ্ত খাবার প্রাকৃতিক উৎস থেকে আসতেছে, কারণ মাছ যখনই আমাদের এই সোর্সিং খাবার, এডিশনাল খাবারটা আমরা বাইরে থেকে এনে দিচ্ছি, তখন কিন্তু আমাদের পুকুরের খাবারের দিকে তাদের মনোযোগটা কমে যাবে। কারণ এটা 4টা টাইপের একটা খাবার, এইটা খাইলে ওইটা কমে যাবে, কিন্তু ওইটা যখন বেড়ে যাবে তখন কিন্তু ওই খাবারটা আবার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু পচন ক্রিয়ার দিকে চলে যাবে। যার কারণে আমাদেরকে আবার মাঝে মাঝে পার্সেন্টেজ কমিয়ে সেই খাবারটাকে কনজিউম করিয়ে আবার আমাদেরকে এই খাবারটা সকাল সন্ধ্যা 2 বারে দিতে হবে। আবার আমাদেরকে খেয়াল করতে হবে, রৌদ্র কম আছে, আমাদের মেঘলা দিন আছে, আমাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, আমাদের পুকুরের পানিতে মাছের গ্রোথ সঠিকভাবে হচ্ছে কি না, আমাদের প্রতিদিনের একটা বারান্তর যে বিভিন্ন মাছের কোনো মাছের 18 গ্রাম, কোনো মাছ 20 গ্রাম, কোনো মাছ 15 গ্রাম, কোনো মাছ 25 গ্রাম, বিভিন্ন মাছের বিভিন্ন একটা বাড়ন্ত গতি থাকবে। সেইটার ওজন টেস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই সেই মাছগুলোকে যে কোনোভাবে জাল দিয়ে হোক আর খেপলা জাল দিয়ে হোক আমাদেরকে ধরে মিনিমাম 15 দিন পরে 7 দিনে করতে পারলে ভালো। 15 দিনের মধ্যে আমাদেরকে সেই ওজনগুলো দেখতে হবে যে 15 দিন আগে থেকে বর্তমানে সেই মাছগুলোর এভারেজ ওয়েট কত আমরা ছেড়েছিলাম, বর্তমানে এভারেজ ওয়েট আছে কত। এবং আমাদের পুকুরে কোনোভাবেই মাছকে ভাসতে দেওয়া যাবে না। মাছ ভাসার মূল কারণ হলো পুকুরের পানির তলদেশে পর্যাপ্ত খাবার ডিকম্পোস্ট হওয়া, পচনক্রিয়া হওয়া এবং আনইটেন ফিড, মানে ফিড কম, যে ফিডগুলো খায় না সেগুলো নষ্ট হওয়া। সেগুলোর জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা পুকুরে অবশ্যই 1 থেকে 2 ধরনের এয়ারেটর আমাদেরকে ইউজ করতে হবে, যেটা ঘূর্ণায়ন গতি এবং ইকোসিস্টেমিটির কারণে আমাদের পুকুরের পানির যে স্বাস্থ্য, সেটাকে কন্টিনিউয়াসলি সিমিলার রাখবে, সমতল রাখবে। আমরা মাছ ছাড়ার সময় পুকুরের পানির স্বাস্থ্যটাকে যেরকম রেখে আমরা মাছ ছাড়লাম, আমাদের মাছ হারভেস্টিংয়ের আগ পর্যন্ত, ধরার আগ পর্যন্ত কিন্তু ওই রকম লেভেলের যদি আমরা ছাড়তে পারি, তাহলে আমাদের যে ভিডিওর টপিকে আছে কত কেজি ফিডে কত কেজি ওয়েট হবে, আমাদের বাংলাদেশের যেগুলো মানসম্পন্ন কোম্পানি আছেন, ওনারা বলে থাকেন ভাসা ফিডের ক্ষেত্রে 1 কেজি 100 থেকে 300 পর্যন্ত, এবং ডুবা ফিডের ক্ষেত্রে 1 কেজি 750 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত লাগতে পারে প্রতি কেজি মাছ উৎপাদনের জন্য। অর্থাৎ আমরা যে 1000 কেজি মাছ ওই পুকুরটাতে ছাড়লাম, এই 1000 পিস মাছকে, 1000 কেজি মাছকে 2000 কেজি রূপান্তরের জন্য 4000 কেজি খাবারের কথা বা 3500 কেজি খাবারের কথা বলা হচ্ছে ডুবা ফিডের ক্ষেত্রে। ভাসা ফিডের ক্ষেত্রে বলা হচ্ছে 1000 কেজি মাছ উৎপাদনের জন্য 1300 কেজি খাবার। তাহলে 1000 কেজি মাছ আমরা ছেড়েছিলাম, 1000 কেজি মাছ ওজন আসতে আমাদের 1300 কেজি খাবারে আমাদের মাছের ওয়েটটা আসার কথা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় 2600 কেজি ভাসা ফিড দিয়েও না আসতে পারে, কারণ আমাদের পুকুরের মাছগুলো 7 দিন ভালো খাচ্ছে, 3 দিন খাচ্ছে না, বা 4 দিন খাওয়ানো যাচ্ছে না। তাহলে 7 দিন কেন ভালো খাচ্ছে? পুকুরের পানির পরিবেশ
থ্রেট নাই, ভালো আছে। আর তারপরে পানির পরিবেশ খারাপ হচ্ছে, আমরা 5-7 দিন আর খাওয়াতে পারতেছি না। 7 দিন খেয়ে যে গ্রোথটা আপ করলো, বাড়লো, 7 দিন 8 দিন আবার আমরা ট্রাগলিংয়ের মধ্যে আছি, বিপদগামী অবস্থায় আছি, মাছ আবার খাওয়া ছেড়ে দিছে, তাহলে আবার গ্রোথটা ফ্ল্যাকচুয়েশন হয়ে গেল। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা চাষি ভাইকে খেয়াল করতে গেলে আমাদেরকে এই কর্মযজ্ঞের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের থিঙ্কিং করতে হবে। আর আমাদের এই পুকুরগুলোতে অবশ্যই মাসিক পরিচর্যা হিসেবে প্রতি সপ্তাহে যদি আমরা চুন লবণের ডোজ করি, প্রতি শতাংশে আমাদের গভীরতা হিসাব করে, একটা পুকুরে তো আমরা হাফ কেজির বেশি চুন কখনো অ্যাট এ টাইমস দিতে পারবো না। আমাদের এমন হতে পারে একটা পুকুরে আজকে চুন দিয়েছি হাফ কেজি, আমাদের যে পরিমাণ ডেনসিটি হয়েছে, ঘনত্ব বেড়েছে পানির, সেটাকে কন্ট্রোল করার জন্য 3 দিন 4 দিন পরে আমি কিন্তু আবারও হাফ কেজি চুন দিতে পারবো, যদি আমার প্রবলেম ঠিক না হয়। যার কারণে এগুলোর অনেক মাপক হিসাব আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে আমাকে ফোন করলে সেই ট্রিটমেন্টগুলো আমি বলতে পারবো। কারণ আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমাদের পুকুরে অবশ্যই চুন লবণের ডোজ মাসিক পরিচর্যা হিসাবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ডোজ সেটা মাসিক পরিচর্যা হিসাবে ইউজ করতে হবে। এবং আমাদের পুকুরে প্রয়োজন অনুযায়ী আমরা সার ইউজ করতে পারবো, প্রয়োজন অনুযায়ী আমরা সার ইউজ নাও করতে পারবো। কেননা আমাদের পুকুরে যদি এয়ারেশন হয়, এয়ারেটর থাকে, এয়ারেটর থাকলে ফিট যে পুকুরগুলোতে আমরা এখন আধুনিক চাষ করতেছি, বা আমরা যে পুকুরগুলোতে অ্যাডিশনাল ফিড আমরা বানিয়ে অথবা কিনে খাওয়াচ্ছি, সেই পুকুরগুলোতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে। কারণ নিচের যে নষ্ট বর্জ্য খাবারগুলো, যে জৈবিক অজৈবিক পচনক্রিয়াগুলো, সেগুলোকে কন্টিনিউয়াসলি আমাদের যে মাসিক পরিচর্যা এবং আমাদের এয়ারেশনের ফলে অবশ্যই আমাদের পুকুরগুলো থেকে সেগুলোকে কন্ট্রোল করবে এবং পানির উপরে নিয়ে আসবে। এবং শালক স্টেশনে প্রতিনিয়ত আমাদের পুকুরে দুপুরের পর থেকে দেখবেন যে সবুজ একদম চার খাদ্যে পুকুর একদম কালির দোয়াতের মতো সবুজটাই কালো হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। সারা রাত্রি মাছ এগুলো আবার খাবে। কারণ মাছ সাধারণত আমাদের কার্প জাতীয় মাছ বলেন আর যে মাছ বলেন, এরা কিন্তু বেশিরভাগ খাবারগুলো দিনের আলোতে, পানির পরিধিতে অনেক তাপমাত্রা থাকে আমাদের সিজনাল মাছ চাষের সময়। সেই কারণে আমাদের পুকুরের পানির যে খাবারগুলো, সেগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে তারা খাওয়ার জন্য আসার প্রক্রিয়া ধারণ করে, তারা সারা রাত্রি যাবৎ এইটা খায়। আর আমাদের পুকুরগুলোতে যেনারা আমরা এয়ারেশনের মাধ্যমে মাছ চাষ করতেছি, অবশ্যই আমাদের এয়ারেশন সন্ধ্যা রাত্রে আমরা হয়তো খাবার দেওয়ার জন্য আধা ঘন্টা বা 20 মিনিট চালিয়ে দিতে পারি। কারণ আমরা কন্টিনিউয়াস কখনোই চালাবো না, কারণ আমরা এটা রাত্রি 3টার পর থেকে সকাল 6টা পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক এয়ারেশন চালানোর প্রয়োজন হলে চালাবো। এবং আমাদের প্রচণ্ড রোদে, আমাদের খারাপ আবহাওয়ার দিনগুলো, আমাদের বিভিন্ন যে সমস্যাযুক্ত সময়ের দিনগুলো, সেগুলোতে আমরা দিনের বেলা প্রয়োজন অনুযায়ী যতটুকু আধা 1 ঘন্টা চালাইলাম, 1 ঘন্টা বন্ধ রাখলাম, 1 ঘন্টা চালাইলাম, তাতে কি হবে, প্রচণ্ড রোদে পানিটাকে ঠান্ডা রাখবে, পানিটাকে বাতাসে মেশাবে, পানিটা ঠান্ডা হবে, পানির প্রকৃতিটা ভালো থাকবে, তাদের পরিবেশ ভালো থাকবে, মাছ সুন্দর সঠিকভাবে থাকবে। আমরা মাছকে কিন্তু একটি বদ্ধ জলাশয়, খাঁচায় চাষ করতেছি, তারা কিন্তু উন্মুক্ত জলাশয়ের একটি প্রাণী, তাদেরকে আমরা কমার্শিয়ালি করছি। আমরা অবশ্যই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আমরা যত ভালো করব, তত দ্রুত আমরা গ্রোথ পাবো, তত আমরা মাছের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকব, মাছের উপরে থ্রেট কম থাকবে, পানির প্রকৃতি ভালো থাকবে। এবং আমরা সুন্দরভাবে এটাকে অল্প সময়ে, আমাদের যে ঘনত্ব নিয়ে আমরা চাষ করতেছি এবং যারা ঘনত্ব কম করতেছেন তাদের ঝুঁকি আরও বেশি, ঘনত্ব যত বেশি থাকবে তত আমাদের লাভজনক হবে এবং আমরা কম্পোজিট চাষেও আমরা বেশি লাভ করতে পারবো। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং আগামীর মাছ চাষে আমরা উত্তরোত্তর সবাই একটি জিনিস গুরুত্ব দেব, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। মাছ চাষকে একটি ইন্ডাস্ট্রিতে যেমন আমরা প্রতিনিয়ত মনিটরিং করতে হয়, মাছের পুকুরে আমরা মাছ ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গাতে চা খাচ্ছি, গল্প করতেছি, মাছ 4টে খাবার দিলাম, বড় হয়ে গেলে এই গেমলিং ভাবার কোনো সুযোগ নাই। কারণ এটাকে আমরা একদম হৃদয়ের চোখ দিয়ে আমাদেরকে অনুধাবন করেই মাছ চাষ করতে হবে এবং এটাকে আমাদের ফিনিশিং করতে হবে। এবং এটা আমাদের সময়ের একটি চ্যালেঞ্জ হিসেবে, কর্মযোগ্য হিসেবে আমাদেরকে প্রত্যেকটা চাষিকে মনে করা উচিত এবং মনে করতে হবে। এইটা আমার প্রত্যাশা এবং এটা আমার একটি সাজেশন বা এটা আমার একটি পরামর্শ রেখে আগামীর মাছ চাষের সফলতা, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কামনা করে এবং আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আপনারাও দেখা হবে আপনাদের সঙ্গে মাছ চাষের অনেক কথা, সেগুলো নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।